নমস্কার। গড়িয়া চর্চা পুস্তক বিপণী আয়োজিত আজ থেকে শুরু হচ্ছে চর্চা নববর্ষ বই উৎসব। বিভিন্ন প্রকাশনার সাহিত্যের বইয়ে আপনারা পেয়ে যাবেন বিশেষ 25% ছাড়। তাই বন্ধুদের জানাই, আপনারা আসুন, দেখুন, কিনুন, পড়ুন এবং পড়ান। বিভিন্ন অনুষ্ঠানে বইকে আপনারা উপহার হিসাবেও দিতে পারেন। আজকের অনুষ্ঠানে সূচনা করছেন বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক শ্রী অনিরুদ্ধ সরকার। অনিরুদ্ধ সরকারের পরিচিতি: অনিরুদ্ধ সরকারের জন্ম 25 আগস্ট 1987। বাংলা ভাষা সাহিত্যে স্নাতকোত্তর, পরে সাংবাদিকতা ও সিনেমা নিয়ে পড়াশুনো। কর্মসূত্রে জড়িয়েছেন কনভেন্ট স্কুলে শিক্ষকতা, অধ্যাপনা থেকে সংবাদ মাধ্যমের সম্পাদনা বিভাগে। বিশ্বাস করেন, ঠান্ডা ঘরে বসে মানুষের কথা লেখা যায় না। প্রথাগত নিয়ম ভেঙে বরাবরই অন্য ভ্রমণে আগ্রহী। ভালোবাসেন বই পড়তে, ছবি আঁকতে, আড্ডা দিতে এবং দেশে বিদেশের নানা প্রান্তে ঘুরে বেড়াতে। হেরিটেজ সংরক্ষণ এবং তথ্যচিত্র নির্মাণের কাজও করে চলেছেন। সংবাদ মাধ্যমে প্রবেশ আনন্দবাজার পত্রিকার হাত ধরে। ব্লগ লিখেছেন টাইমস অফ ইন্ডিয়া। এই সময় প্রথম বই আনন্দ পাবলিশার্স থেকে কেদার থেকে বেঁচে। লেখক স্বামী বিবেকানন্দের ভাবাদর্শে ভাবিত ও অনুপ্রাণিত। লেখকের প্রকাশিত বইয়ের সংখ্যা 38 ছাড়িয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য রহস্যে ঘেরা হিমালয়, রহস্যে ঘেরা তিব্বত, দেশ বিদেশের গুপ্তধন, বৈচিত্র্যের বারাণসী, শরৎবাবুর বার্মা সফর, সেই সব বাঙালিরা, নাগা সাধুর সন্ধানে কাশ্মীরিয়ত, শতবর্ষে হার্জের টিনটিন, রহস্য সন্ধানী রুদ্রেশ এবং অন্য আইনস্টাইন, পুরনো কলকাতার বাজারহাট, ওম মণিপদ্মেহম ইত্যাদি। অনিরুদ্ধ সরকারের কাছে চলে যাচ্ছি, উনি কিছু বক্তব্য রাখছেন আজকের আমাদের চর্চা নববর্ষ বই উৎসবে। নমস্কার, উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং বড়দের প্রত্যেককে আমার প্রণাম। তো বিষয়টা হচ্ছে যে এখন আমি খুব রিসেন্ট এই কয়েকটা দিন বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছি আর কি। তো তাতে খুব সত্যি কথা হচ্ছে, মানুষের দৈনন্দিন জীবন এবং সমাজ জীবন দুটো জিনিসই যখন দেখছি। আমি খুব রিসেন্ট ত্রিপুরা গেছিলাম। তো ত্রিপুরাতে খুব সত্যি কথা হচ্ছে যে আদিবাসীদের জন্য যে ভাবনাটা হয়তো ভাবা দরকার, সেই ভাবনাটা হয়তো আমরাও ভাবতে পারিনি কোনো না কোনো দিক থেকে। সরকার হয়তো তার মতো করে ভেবেছে, কিন্তু সাধারণ মানুষজনেরও যে ভাবনাটা ভাবা দরকার, সেটা হয়তো ভাবা সম্ভবপর হয়নি। আমি গেছিলাম মূলত হচ্ছে ঊনকোটি বলে একটা জায়গা, যেখানে প্রায় 1 কোটির থেকে এক কম পাথরের মধ্যে কিছু ভাস্কর্য রয়েছে। তো সেই যে ভাস্কর্যটা রয়েছে, সেটা ওই এলাকার স্থানীয় কোনো মানুষজন হয়তো ঠিক টাইমটা এখনও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বলতে পারেনি ঠিক মতো। তো ওটা হচ্ছে আসাম এবং ত্রিপুরা বর্ডারে। তো খুব রিসেন্ট ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ওটাকে ডিক্লেয়ার করাও হয়েছে। কিছু কিছু জায়গায় একটু রক্ষণাবেক্ষণ করার চেষ্টা হয়েছে, কিন্তু মানুষজনও সেখানে কম যায়। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি যখন এক্সপ্লোর করার চিন্তা ভাবনা নিয়ে সেখানে গেলাম, তখন আমি চেয়েছিলাম যে হয়তো প্রত্নতত্ত্ব বা পুরাতত্ত্বের দিক থেকে হয়তো কিছু ইতিহাস আমি ওখানে জানতে পারবো। তো তার চেষ্টাও তারপর করলাম, এবং ত্রিপুরার উজ্জয়ন্ত প্যালেসে গিয়ে যখন আমি মিউজিয়াম দেখতে গেলাম, তখন সেখানে কিউরেটর কিছুটা হেল্প করলেন এএসআর একটা রিপোর্ট দিয়ে। কিন্তু সেখানে মূলত প্রায়োরিটি পেয়েছে দেখলাম লোককাহিনী, শিবের একটা কাহিনী রয়েছে যে শিব ঠাকুর আসছিলেন এবং তার সাথে তার বিভিন্ন স্বর্গের দেবতারা ছিলেন। তিনি তাদেরকে একটু রেস্ট নিতে বলেছিলেন, তারা সময় তাকে ওঠাতে পারেনি, ওঠাতে না পারানোর জন্য তারা পাথর হয়ে গেছিলেন। এটা হয়তো লোককথা, ভালো কথা, কিন্তু অ্যাকচুয়াল মূর্তিটা কারা করেছিল, এই যে 99,99,999টা মূর্তি, এটা কারা ঊনকোটির মতো একটা প্রত্যন্ত এলাকাতে তৈরি করলেন, এটা আমার কাছে খুব এখনও প্রশ্নের জায়গায় রয়েছে। আমি এটা নিয়ে এখন আপাতত আমার পরবর্তী বইয়ের জন্য আমি কাজ করছি আর কি। তো আমি যতটা তথ্য হয়তো পাবো বা বিভিন্ন জায়গা থেকে সোর্স থেকে চেষ্টা করবো এটা তথ্য দেওয়ার আর কি। তো এটা হচ্ছে আমার খুব রিসেন্ট একটা কাজের বিষয় আর কি। তো দ্বিতীয় যেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, সেটা হচ্ছে হিমালয় সংক্রান্ত একটা বিষয়, এবং হিমালয়ের উপর আমার একটা বইও রয়েছে। তো এই বইটা লেখার ক্ষেত্রে কয়েকটা জিনিস বলা খুব প্রয়োজনীয়। সেটা হচ্ছে যে যখন করোনাতে মানুষজন মোটামুটি গৃহবন্দী আর কি,
আমি তখন ওয়ার্ক ফ্রম হোমে কিছু কাজ করছি, তখন আমি একটি সংবাদ সংস্থায় কর্মরত ছিলাম। তো সেই সময় প্রকাশকের সাথে, যে ছেলেটি এই প্রকাশনা সংস্থা তখন নতুনভাবে তৈরি করছিল, বিকাশ, তো ওর সাথে আমার ফোনে কথা হয় যে একটা আমরা নতুন ধরনের কিছু কাজ কি করতে পারি, তো কী বিষয় নিয়ে করা যায় ইত্যাদি। এটা কথা হতে হতে আমরা সাবজেক্ট হিসাবে তখন চিন্তা ভাবনা করি যে হিমালয় নিয়ে যদি কিছু কাজ করা যায়। তো তখন হিমালয় নিয়ে যখন ভাবতে শুরু করলাম, তখন প্রথম যে 2-3টে প্রশ্ন মাথার মধ্যে এলো, সেটা হচ্ছে যে জলধর সেন তো হিমালয় নিয়ে লিখেছেন, যদুনাথ সর্বাধিকারী যিনি হিমালয়কে নতুনভাবে দেখেছেন তিনিও লিখেছেন, দেবেন্দ্রনাথ ঠাকুর দীর্ঘদিন হিমালয়ে থাকতেন। এছাড়া প্রচুর পণ্ডিত মানুষ আছেন যারা হিমালয়ে গেছেন, ইভেন এখনও প্রচুর মানুষজন আছে তারা হিমালয়ে যায়। তাহলে হিমালয়কে নিয়ে নতুনভাবে কী লিখবো, বা আমার ক্ষেত্রে লেখার কি বিষয় হতে পারে। সবাই তো লিখেছেন, তাহলে নতুন কি লিখবো, বা মানুষজনের কাছে কি নতুন ইনফরমেশন পৌঁছবে, বা কেনই বা মানুষ বইটা পড়বে। মানে আমি লেখার ক্ষেত্রে প্রথমে এটা চেষ্টা করি এটা ভাবার যে মানুষজন কেন পড়বে। আর দ্বিতীয় ক্ষেত্রে আমার চেষ্টা থাকে যে বিষয়টা হয়তো আমি জানি না, বা আমার সেই বিষয়টা জানা খুব প্রয়োজনীয়, বা আমি হয়তো খুঁজতে খুঁজতে লিখতে শুরু করি। যেমন সেই জায়গা থেকে লেখা বই হচ্ছে কিন্তু আমার তিব্বত। মূলত আমি কিন্তু তিব্বত যাইনি, মানে আমার একমাত্র যদি বলেন বই, যে বইটা আমি না গিয়ে লিখেছি সেটা হচ্ছে তিব্বত। বাকি আমার ম্যাক্সিমাম জায়গা যেগুলো আমার ট্রাভেল ওরিয়েন্টেড বা এক্সপ্লোর ওরিয়েন্টেড বই, সেগুলো আমার সবগুলোই যাওয়া। একমাত্র তিব্বত কিন্তু আমি যাইনি, না যেয়ে লিখেছি। এবং তিব্বতের বই লেখার পিছনে হিস্ট্রিটাও এটা ছিল যে তিব্বত নিয়ে আমি কোনো সেরকম ভালো বই, মানে যেটা সামগ্রিক অর্থে তিব্বত সম্বন্ধে আমাকে একটা ধারণা দেবে, সেটা আমি পাইনি। এবং তিব্বত সম্বন্ধে আমি যখন প্রথম যদি পড়ার কথা বলেন, তাহলে সেটা কিন্তু ছিল টিনটিন মূলত। পরবর্তীকালে আমি দলাই লামার কিছু ভিডিওস, বা পরবর্তীকালে ওনার বায়োগ্রাফি পড়া, বা ওনাকে নিয়ে ডকুমেন্টারি যেটা হয়েছে সেটা দেখা, বা ইত্যাদি, বা আমাদের কাছে একটা এখনও অবধি পোতালা প্যালেস বা বিভিন্ন ধরনের কালচার রয়েছে, বা আমরা এখানেও বিভিন্ন ধরনের লামাদেরকে দেখি। তো এই একটা চিন্তা ভাবনা থেকে কিন্তু আমার তিব্বতটা লেখা, যে আমি এই অংশটা বিভিন্ন জায়গা থেকে পাইনি, এই অংশটা যদি বই করা যেতে পারে তাহলে কীরকম বই হতে পারে। এই ভাবনা থেকে কিন্তু এই বইটা আমার মূলত লেখা। এবং সেখানে শরৎচন্দ্র দাস বলে একজনকে পেয়েছিলাম, প্রথম বাঙালি যিনি তিব্বত গিয়েছিলেন। এরপর যখন ধীরে ধীরে আমি তিব্বত নিয়ে আরেকটু পড়াশোনা শুরু করলাম, কিছু লাইব্রেরি ওয়ার্ক, বা আমার কিছু বন্ধুবান্ধব বিভিন্ন জায়গাতে থাকে, বিভিন্ন দেশে রয়েছে, তো এই জায়গাগুলো থেকে যখন আমি বিভিন্ন হেল্প নিতে শুরু করলাম, তখন তিব্বত সম্বন্ধে আমার একটা নিজের ধারণা তৈরি হলো। আমি প্রথমেই মানে বই লিখে ফেলবো এরকম নয়, প্রথমে নিজে কিন্তু বই চেয়েছিলাম যে আমার এই সাবজেক্টটার উপরে বই কী কী আছে একটু দেখা যায়। তারপর ধীরে ধীরে দেখলাম যে একটা মোটামুটি আমার নিজের পড়াশোনা করতে করতে নোট নিতে নিতে যেটা দাঁড়ালো, সেটা একটা মোটামুটি বইয়ের ভলিউম তৈরি হয়ে গেল সেক্ষেত্রে। তো এইভাবে ধীরে ধীরে ধরুন মানে বই লিখতে 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 এইভাবে এক একটা সাবজেক্ট, ধরুন আমি নিজে হয়তো কোনো জায়গায় সাবজেক্ট পছন্দ করেছি, কোনো জিনিস হয়তো পড়তে পড়তে মনে হয়েছে যে এটা নিয়ে যদি বই লেখা যায় তাহলে কেমন হতে পারে, বা পরবর্তী ক্ষেত্রে এটা মনে হয়েছে যে এই বিষয়টা তো মানুষজন জানে না, এই ইনফরমেশনটা যদি মানুষকে জানানো যায়, বা এই ইনফরমেশনটা যদি মানুষকে দেওয়া যায়, তাহলে সেটা তারা হয়তো উপকৃত হতে পারে না। তো এইভাবে ধীরে ধীরে, যেমন ধরুন আমি হয়তো কুম্ভ 4টে ঘুরেছি, সেক্ষেত্রে মানে নাগাদের উপর লেখার আগে আমাকে 2-3 বার এটা ভাবতে হয়েছে যে ওনাদের অনেক কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো পাবলিকলি আসা হয়তো উচিত না, তাহলে সেই অংশটাকে আমি কীভাবে কাট অফ করবো। সব বিষয় তো প্রকাশ্যে আসাটা ঠিক নয়, এটা আমার নিজের ব্যক্তিগত মতামত। এখন হয়তো অনেক বিষয় প্রকাশ্যে চলে আসে, তার জন্য কোনো ডিসিপ্লিনের কোনো ব্যাপার নেই আর কি, আমার ইচ্ছে হলে আমি লিখে দিলাম, কিন্তু সেটা না। আমি এখানে চেষ্টা করেছি যে মূলত শঙ্করাচার্যের যে 10 সম্প্রদায় ছিল এবং 4টে কুম্ভের সঙ্গে যে লিঙ্ক আপ, আমার নিজের যে অভিজ্ঞতা, তার সাথে যে আধ্যাত্মিক ফিলোসফি, এবং সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এত এত কোটি কোটি মানুষ আসে কেন, এই প্রশ্নটার উত্তরটা খোঁজা ছিল আমার কাছে মূল বিষয়। এখানে তো কেউ কাউকে ধরুন ধরে নিয়ে যাচ্ছে না, আর কোথাও কোনো ক্যাম্পেনিং হচ্ছে না যে আপনি কুম্ভমেলা আসুন দেখে যান। ইদানিং হয়তো বেশ কয়েক বছর হচ্ছে, সেটা অন্য বিষয়, কিন্তু এর আগে, আজ থেকে 10 বছর আগে, 20 বছর আগে, বা 30 বছর বা 50 বছর আগে কিন্তু এই একটা ব্যাপক একটা বিজ্ঞাপন হচ্ছে যে আসুন কুম্ভমেলা দেখে যান, এরকম কোনো ব্যাপার কিন্তু ছিল না। তাহলে মানুষজন কেন গেছে, কোটি কোটি মানুষ, সারা পৃথিবীর লোকজন কেন আসছে, এটা একটা প্রশ্ন। এটা আমার ব্যক্তিগত খোঁজের একটা মূল পয়েন্ট ছিল, যে কেন এত মানুষ কুম্ভ স্নান করতে আসে। আর দ্বিতীয় প্রশ্ন ছিল যে কুম্ভ শেষে যে বিরাট নাগা ব্যাটালিয়ন তারা কোথায় যায়। দুটো প্রশ্ন ছিল আমার মূলত। তো এই দুটো যখন আমি খোঁজ করতে শুরু করলাম, তাতে দ্বিতীয় প্রশ্নটা ছিল আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা জায়গা, যে নাগা সাধুরা কুম্ভ মেলার পর কোথায় হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায়। এটা একটা খুব বড় একটা আমার কাছে প্রশ্ন আছে, যে এত এত কোটি কোটি প্রায় নাগা সাধু আমরা মোটামুটি দেখতে পাই, এবং তারা 10 সম্প্রদায়ভুক্ত নাগা আছেন, এবং তাদেরকে প্রথম স্নান করতে দেওয়ার একটা বিষয় রয়েছে। ইংরেজদের সঙ্গে একটা সময় একটা ফাইট হয়েছিল যে কারা প্রথম স্নান করবে সেই বিষয়টা নিয়ে, এবং একটা মানে আমার পরবর্তী ক্ষেত্রে মানে যেটা আপনার
সেকেন্ড পার্টে আমার লেখার একটা বিষয় যে এরা একটা সময় সৈন্য হিসেবেও কাজ করেছে, হিন্দু ধর্মের রক্ষাকর্তা হিসেবে, এবং এরা সম্রাটের সাথে একটা জোটবদ্ধভাবে আমরা সেনা হিসেবে কাজ করবো ইত্যাদি ধরনের, এবং এটা মূলত ব্যাটালিয়নটা তৈরি হয়েছিল মধ্যপ্রদেশ থেকে আর কি। তো এবার এই যে প্রশ্নটা ছিল যে এরা যায় কোথায়, তো এর একটা বড় অংশ হিমালয়ে চলে যায়, কিছু মানুষজন নর্মদা তীরে চলে যায়, এইভাবে তারা কিন্তু সারা ভারতবর্ষে ছড়িয়ে যায় বিপুল সংখ্যক মানুষের সাথে। তো এবার এই ধরনের ধরুন যে খোঁজগুলো ছিল সেটা ধরুন সময় লেগেছে, মানে আমার এরকম কখনো মনে হয়নি যে আজকে হঠাৎ করে একটা সাবজেক্ট দেখলাম, হঠাৎ করে মনে হলো লিখে ফেলবো, দিয়ে লিখে ফেললাম, এটা নয়। আমি যে সাবজেক্টটা নিয়ে লিখতে গেছি তার আগে আমার সেটার জন্য কিন্তু হোমওয়ার্ক থেকেছে, এখনও তাই। আমার আজকে একটি বই প্রকাশ হলো, যেটার জন্য আমার একটু মানে সময়ের একটু ক্রাইসিস ছিল, ওখানেও মানে খুব একটা আমি কথা বলতে পারলাম না। সেটা হচ্ছে দ্বারকা, যেটা সমুদ্রের তলায় যে দ্বারকাটা, শ্রীকৃষ্ণের হারানো শহর আর কি, এই সাবজেক্টটার উপর। তো দ্বারকা আমি গেছি কিন্তু অনেক দিন আগে, মানে আমার হঠাৎ এই বছর কিছু ইউটিউবে ভিডিও দেখে মনে হলো যে না দ্বারকা নিয়ে লিখে ফেলি, এটা নয়। তখন আমি গিয়ে যে খোঁজটা করেছিলাম যে মানে শ্রীকৃষ্ণ সম্বন্ধে বা শ্রীকৃষ্ণের টোটাল একটা যদি জার্নি আপনি দেখেন, বা যারা মোটামুটি ঘুরে বেড়ান তারা অন্তত এটা জানেন যে মথুরা, বৃন্দাবন বা বিভিন্ন জায়গায় শ্রীকৃষ্ণের যে মন্দির বা তার সাথে যে বিভিন্ন সম্পর্ক রয়েছে, এগুলোকে যদি আপনারা রিলেট করেন, তাহলে আমার এটা ব্যক্তিগত অভিমত হচ্ছে যে আমি কিন্তু দ্বারকাতে গিয়ে এই যে শ্রীকৃষ্ণের এক্সিস্টেন্স বলতে যেটা বোঝায়, যে শ্রীকৃষ্ণ অস্তিত্ব, এটা কিন্তু একমাত্র দ্বারকা প্রমাণ করে। এটা না তো মথুরা প্রমাণ করে, না তো বৃন্দাবন প্রমাণ করে। এটা আমার নিজস্ব মতামত, বাকিরা কীভাবে মতামত দিয়েছেন আমি জানি না, কিন্তু আমার এটা ব্যক্তিগতভাবে কিন্তু দ্বারকাতে গিয়ে এটা মনে হয়েছে যে শ্রীকৃষ্ণ ক্যারেক্টারটা কিন্তু এক্সিস্ট করতেন, এবং এই ক্যারেক্টারটা কাল্পনিক ক্যারেক্টার নয়, এই ক্যারেক্টারটাকে নিয়ে শুধু গল্প লিখে দেওয়া হয়েছে এরকমটা নয়। পরবর্তীকালে মানুষ অনেক মিথকে সঙ্গে মার্চ করেছে, বিভিন্ন লোক সংস্কৃতিতে বিভিন্ন রকমভাবে জোড়া হয়েছে, কিন্তু ক্যারেক্টারটা এক্সিস্ট করে। এবং ওখানে যে প্রাচীনত্ব, মানে দ্বারকাধীশ মন্দির বা ভেট দ্বারকা, এই দুটো জায়গাতে গেলে বা সুদামার সাথে শ্রীকৃষ্ণের যে সম্পর্ক, এই পুরো ব্যাপারটা কিন্তু ওখানে গেলে এক্সপ্লোর করা যায়। রুক্মিণীর সাথে কী সম্পর্ক ছিল, দুর্গাসা মুনির কী ব্যাপার ছিল, ইভেন শ্রীকৃষ্ণ যে দেহত্যাগ করছেন তার যে জায়গাটা, সেই জায়গাটাও কিন্তু ওখানে রয়েছে। সেই জায়গাটা হ্যাঁ দেহোৎসর্গ মন্দির, এবং ওর পাশাপাশি মানে এই যে শ্রীকৃষ্ণ সংক্রান্ত যে ব্যাপারে যদি আপনি একদম এন্ড বা ক্লাইম্যাক্স বলেন, সেই জায়গাটা কিন্তু একমাত্র দ্বারকাতে গেলে কিন্তু রিয়েলাইজ করা যায়। বাকি জায়গাতে মানুষজন তার ধর্মীয় ভাবাবেগ থেকে বলে, আমরা আমাদের নিজেদের আধ্যাত্মিক ভাবনা থেকে বলি, কিন্তু দ্বারকাতে গেলে এই ভাবনাটা কিন্তু খুব ক্লিয়ার হয়ে যায় যে শ্রীকৃষ্ণ কিন্তু ছিলেন, শ্রীকৃষ্ণ এক্সিস্ট করেন, এবং শ্রীকৃষ্ণের যে অস্তিত্ব নিয়ে বিভিন্ন জায়গাতে যে প্রশ্ন ওঠে, সেই প্রশ্নগুলো কিন্তু ওখানে গেলে ক্লিয়ার হয়ে যায় এক কথায়, খুব সত্যি কথা বলতে গেলে। এবং তার থেকে একটা বড় জিনিস যেটা পরবর্তীকালে ধরুন আমি যদি এই ট্র্যাকটাকে ধরে আলোচনায় যাই, তাহলে সেক্ষেত্রে শ্রীকৃষ্ণ ধরুন মারা যাচ্ছে, তাকে দাহ করার পরে ধরুন মানে এটা অনেকে বিভিন্ন জায়গাতে লিঙ্ক আপ করে বলেছে, মানে আমার কিছু কিছু ব্রিটিশ অথরদের কিছু বই এবং লেখা থেকে যেটা পড়ে বা কিছু জনের সাথে কথাবার্তা বলার পরিপ্রেক্ষিতে যেটুকু মানে এটা লিঙ্ক আপ হিসেবে বলছি, এটা কিন্তু প্রপার হিস্ট্রি কেউ দিয়েছেন কিনা আমি জানি না। সেটা হচ্ছে আমাদের মৃতদেহ দাহ করার পরে নাভি মূল কিন্তু পড়ে না, এটা মোটামুটি সবাই কম বেশি জানেন। শ্রীকৃষ্ণের যে নাভির অংশটা রয়েছে সেটা পরবর্তীকালে অস্থি হিসেবে যখন আরব সাগর ওখানে বিসর্জন করা হয়, সেই নাভি সম্ভবত আরব সাগর হয়ে পরবর্তীকালে পৌঁছেছিল কিন্তু বঙ্গোপসাগর হয়ে, যেখানে পরবর্তীকালে মানে আমরা এখন জগন্নাথ মন্দির দেখছি, এবং সেখানে যে নীলমাধব বলে সবররা যে পুজোটা করেন, সেটা অ্যাকচুয়ালি কিন্তু শ্রীকৃষ্ণের নাভি অ্যাকচুয়ালি। এটা কিন্তু অনেকে গল্প কথা হিসাবে বলেছেন, এবং যদি আপনি লিঙ্ক করতে চান তাহলে কিন্তু এই অংশটার মধ্যে একটা ইন্টারলিঙ্ক বা একটা কানেকশন আপনারা পাবেন। ওখানে কিন্তু নীলমাধব মন্দির রয়েছে, এবং পরবর্তীকালে যদি আপনি এটাকে আরেকটু ধীরে সুস্থে এক্সিস্ট করে যদি ধরুন আপনি চার ধামের লিঙ্কে যদি জুড়তে চান, যে চারটে ধাম শ্রীকৃষ্ণের কেন খুব ফেমাস বা আমরা কেন ওই চারটে ধাম নিয়ে আলোচনা করি, সেটা কিন্তু আপনি এখান থেকে লিঙ্কটা পেয়ে যাবেন। যে শ্রীকৃষ্ণ আমরা খাওয়ার জন্য খুব ফেমাস হিসেবে ধরুন ধরি হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরকে, সেটা খাওয়ার জন্য খুব ফেমাস। আপনি যদি রামেশ্বরম যান, সেটা কিন্তু স্নানের জন্য খুব ফেমাস, প্রত্যেকটা মানুষ সেখানে কিন্তু স্নান করেন। পরবর্তী ক্ষেত্রে আপনি যদি এই লিঙ্ক ধরে দ্বারকাতে যান, দ্বারকাতে শ্রীকৃষ্ণ মূলত শয়ন করেন এবং বদ্রীনাথে কিন্তু ধ্যান করেন। আপনি এই লিঙ্কটাকে যদি শ্রীকৃষ্ণকে ধরে একটা জার্নি হিসাবে দেখতে চান, তাহলে কিন্তু এটা একটা কম্প্যাক্ট একটা জার্নি শ্রীকৃষ্ণের টোটাল, মানে এখনও যেটা এক্সিস্ট করে বা যেটা আমরা আমাদের মতো করে যদি দেখি এখন আমরা 2026-এ, তাহলে কিন্তু এই লিঙ্কটা মোটামুটি প্রমাণিত, বা প্রমাণিত বলতে গেলে হয়তো বলাটা হয়তো বাড়াবাড়ি হচ্ছে, মানে এটা মোটামুটি আমরা ফিল করতে পারি একটা দিক থেকে। তো এবার এই স্পিরিচুয়াল লেখার পাশাপাশি ধরুন কিছু কিছু জায়গায় ঘোরার পরিপ্রেক্ষিতে অনেক ধরনের প্রশ্ন ধরুন অ্যারাইজ করেছে, সেখান থেকে কিছু লেখা এসেছে, বা ধরুন পড়াশোনা করতে করতে অনেক সময় মনে হয়েছে বাই সাবজেক্টটা নিয়ে তো লেখা যেতে পারে, এরকম ধরনের প্রচুর কন্টেন্ট হয়তো আমার রাখা রয়েছে, যেটা হয়তো পরবর্তীকালে বই হিসেবে প্রকাশিত হবে বা দেখা হবে। এবং সব খুব ইন্টারেস্টিং একটা বিষয় ছিল, সেটা হচ্ছে মানে এই বাঙালিদের নিয়ে লেখাটা। এখানে মূলত মানে
সেই সব বাঙালিদের কথা বলা হয়েছে যাদের নিয়ে সচরাচর আলোচনা করা হয় না। মানে আমি একটু সূচিপত্রটা দেখে যদি বলি, এইটা সেই সব বাঙালিরা। এটাতে মানে প্রথম পর্বে যদি যাই, প্রথম পর্বে খুব ইন্টারেস্টিং কয়েকজনের সম্বন্ধে আছে। সেটা হচ্ছে ধরুন খুব কমন যাদের সম্বন্ধে আমরা জানি, যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা শ্রী অরবিন্দ, এদের সম্বন্ধে জানি, কিন্তু অক্ষয় কুমার দত্ত সম্বন্ধে কম জানা যায়। এই যে একটু আগে শরৎচন্দ্র দাসের কথা বলছিলাম, তার সম্বন্ধে কর্নেল সুরেশ বিশ্বাস রয়েছেন একজন, তিনি ইন্টারন্যাশনালি খুব ফেমাস ছিলেন এবং কর্নেল ছিলেন, রিও ডি জেনেরো বলা হয়তো তাকে। ইন্দ্রলাল রায়, যিনি প্রথম ফাইটার প্লেন উড়িয়েছিলেন, প্রথম বাঙালি, মানে এদেরকে নিয়ে যে ভাবনাটা, বা প্রিয়নাথ, যিনি প্রথম বাঙালি সার্কাসের প্রতিষ্ঠাতা ছিলেন, এই ধরনের ধরুন যে বাঙালিরা ছিলেন, সেই বাঙালিদের নিয়ে এটা দুটো খণ্ডে এসেছে। তৃতীয় খণ্ডটার কাজ চলছে। দ্বিতীয় খণ্ড এইরকম ধরনের কিছু মানুষজন রয়েছেন যাদেরকে নিয়ে আলোচনা সচরাচর কম হয়, কিন্তু তারা সারা পৃথিবীব্যাপী মানে বাঙালির যে মানে মোটামুটি জয়ধ্বজ যদি বলি, সেটা কিন্তু তারা উড়িয়েছেন সারা পৃথিবীব্যাপী, শুধুমাত্র নিজের এলাকাতে নয়। তাদের নিয়ে হয়তো চর্চা কম হয় বা আলোচনা হয়তো কম হয়, তার মানে তাদের কৃতিত্ব কিন্তু কোনোভাবে ছোট নয়। আমার আরেকটা বই যেটা আনন্দবাজারে আর্টিকেল হিসেবে বেরিয়েছিল, পরবর্তীকালে একটা বিরাট সংখ্যক মানুষ চেয়েছিলেন এটা নিয়ে যেন আমি বই লিখি, কারণ এই অংশটা জানা যায় না, সেটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বার্মা সফরের অংশটা। প্রায় 13 বছরের কাছাকাছি শরৎবাবু বার্মাতে ছিলেন, খুব ইন্টারেস্টিংভাবে জীবন কাটিয়েছেন, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের সাথে জড়িত ছিলেন এবং খুব দুঃখ কষ্টেও দিন কাটিয়েছেন, বা ওখানে উনি প্রথম বিবাহ করেছিলেন আর কি, সেটাও খুব ইন্টারেস্টিং একটা গল্প রয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে বার্মা সফরটা শরৎচন্দ্রকে অত্যন্ত মোটিভেট করেছিল পরবর্তী ক্ষেত্রে। আপনি যদি শরৎচন্দ্র দীর্ঘদিন পর হাওড়ায় যার যে বাসভবনটা, সেটা কিন্তু বার্মার স্টাইলেই কিন্তু বানানো। না, হুগলিরটা নয়, হাওড়ার যে বাড়ি, হ্যাঁ, রূপনারায়ণের ধারে যে বাড়িটা, বিল্ডিং স্ট্রাকচারটা দেখবেন, ওটা কিন্তু বার্মা স্টাইলে বানানো, একদম নদীর ধারে। এবং ওখানে একটা খুব সুন্দর টেবিল আছে যেখানে উনি কিন্তু লেখে পর লিখতেন, ভালো ভালো উপন্যাস ওখানে থাকাকালীনই কিন্তু বেরিয়েছে। তো এবার মানে এই ধরনের বিষয়ে ধরুন, এবার ওখানে যাওয়ার পর সেই পার্সপেক্টিভে ধরুন মনে হয়েছে যে না, শরৎবাবু বার্মা সফরটা এবার লিখি। অনেকেই হয়তো সেক্ষেত্রে বলেছে বা মেসেজ করেছে বা আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছে যে না, এই অংশটা লিখলে হয়তো ভালো হতে পারে আর কি। এবার আমিও সেক্ষেত্রে অনেক সময় দেখি যে যদি এটাকে এক্সারসাইজ করে বা হোমওয়ার্ক করে একটা বইয়ের ফর্মে নিয়ে আসা যায়, তাহলে সেটা হয়তো ভালো হতে পারে আর কি। এইভাবে ধীরে ধীরে ধরুন এক একটা বই হয়েছে, এবং সেক্ষেত্রে সেই বই অনেকে মানে ভালো লেগেছে, জানিয়েছেন তাদের মতো করে। এর সঙ্গে আরেকটা যে বইটা নিয়ে বলা খুব ইম্পর্টেন্ট, যার 100 ইয়ার্স হবে কয়েক বছরের মধ্যে, সেটা হচ্ছে টিনটিন। আমার খুব ব্যক্তিগতভাবে খুব প্রিয় একটা ক্যারেক্টার, ছোট্ট ডিটেকটিভ ক্যারেক্টার, এবং সারা পৃথিবীর খুব ইন্টারেস্টিং জায়গাগুলো ঘুরেছে। প্রথমে কমিক্স আকারে পড়েছিলাম, পরবর্তীকালে ওটা একটা সিরিজ হয়েছিল কার্টুনে, সেই সিরিজটা আমি দেখেছিলাম। তো তারপরে হঠাৎ এটা দেখতে দেখতে মনে হলো যে না, টিনটিন এই যে ক্যারেক্টারটা, এটা তৈরি কেন হলো, কী জন্য হলো, এবার খুঁজতে শুরু করলাম। তখন তো শুধু কার্টুন হিসেবে পড়েছি, কেন তৈরি হলো, হঠাৎ করে একটা ক্যারেক্টার তৈরি করতে গেলেন কেন, হাত যে কে ছিলেন, ওই সময় পলিটিক্যাল মুভমেন্ট কী ছিল, এই সমস্ত বিষয়গুলো পড়তে পড়তে মনে হলো যে না, এই যেটা লিখছি, এই লেখাটা তাহলে দেখি যদি একটা ফর্মে আনা যায়। তো এটা ফর্ম তৈরি করতে করতে আমার এক অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, সে বেলজিয়াম যাচ্ছিল। হ্যাঁ, তো ওখানে হার্জের মিউজিয়াম রয়েছে, তো ওর প্রথমে হ্যাঁ বেলজিয়ামের বাড়ি। তো ও যখন গেল, আমি তখন সিদ্ধান্ত নিলাম, এই বইটার কাজ অনেকটাই হয়েছিল, কিন্তু তখন হঠাৎ করে আমার মনে হলো যে কাভারটা যদি আমি, ও যেহেতু যাচ্ছে, আমার বন্ধু সিদ্ধার্থ এবং ওর ওয়াইফও গেছিলো পুষ্পিতা, তো ওদের কাছে আমি বললাম যে তাহলে একটা কাজ কর, তোরা যখন যাচ্ছিস তাহলে আমার এই কাভারটা ওখানে বরং রিলিজ করে। তো এই বইটার কাভার কিন্তু রিলিজ হয়েছিল হার্জে মিউজিয়াম। এর পরের একটা খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, বইটা পাবলিশড হওয়ার পরে অল ওয়ার্ল্ডে একজন টিনটিনের বিব্লিওগ্রাফির উপর কাজ করছেন, যার নাম হচ্ছে অলিভার রচে। তো তিনি হঠাৎ করে এই আপনার টিনটিনের বইটির যে প্রকাশক, তাকে মেল করে জানায় যে এই বইটা একটু পাঠানোর জন্য। তো ফ্রান্সে বই কীভাবে পাঠানো হবে ইত্যাদি একটা বিষয় তো ছিলই। তো ও যাই হোক, সে পরবর্তীকালে সেই বইটা পাঠায়, এবং এই বইটা এশিয়া থেকে নমিনেটেড প্রথম বাংলা বই আর কি। এবং পরবর্তী ক্ষেত্রে উনি যে বিব্লিওগ্রাফিটা লিখেছেন, সেখানে কিন্তু উনি বইটা মেনশন করেছেন, এবং সবচেয়ে বড় কথা, উনি এই বইটা কিন্তু আমাকে পাঠিয়ে দিয়েছেন ওখান থেকে, বইটা প্রকাশিত হওয়ার পর। এবং তিনি ওয়ার্ল্ড ওয়াইড যে কাজটা করছেন, সেটা হচ্ছে টিনটিনকে নিয়ে সারা পৃথিবীতে কোথায় কী কাজ হচ্ছে, সেই কাজটা উনি কিন্তু ডকুমেন্টেশন হিসাবে কিন্তু তিনি বই হিসেবে লিখে রাখছেন। সে গুড জব, মানে টিনটিনের জন্য। টিনটিনের মিউজিয়াম যেমন রয়েছে, মানে আমার এখানে একটা খুব ইন্টারেস্টিং যেটা বিষয় আর কি, সেটা হচ্ছে যে ধরুন একটা খুব সিম্পল একটা ক্যারেক্টার, এবং সেই দেশের লোক সেই ক্যারেক্টারটা নিয়ে কিন্তু খুব সিরিয়াস। টিনটিনকে নিয়ে সে দেশের পার্লামেন্টেও কিন্তু আলোচনা হয়, হয়তো আমাদের দেশে এটা হয় কিনা আমি জানি না, মানে আমি এখনও অবধি সেরকম ইনফরমেশন পাইনি।
বা লন্ডন শার্লক হোমসকে নিয়ে কিন্তু খুব সিরিয়াস। তার যে মিউজিয়ামটা বানিয়েছে তার জন্য কিন্তু তারা তার অ্যাড্রেসটা অবধি চেঞ্জ করেছে, অ্যাড্রেস কিন্তু ছিল না, কিন্তু 21/B বেকার স্ট্রিটটা কিন্তু তৈরি করা হয় পরবর্তী ক্ষেত্রে। তো আমরা সেক্ষেত্রে হেরিটেজকে নিয়ে কতটা সিনসিয়ার এবং আমরা সেক্ষেত্রে কতটা কাজ করতে পেরেছি সেটা একটা কিন্তু ফ্যাক্টর। হয়তো কাজ হচ্ছে, আবার অনেক জায়গাতে যে জিনিসগুলো রক্ষণাবেক্ষণ নষ্ট হচ্ছে সেগুলো যতটা সম্ভব তুলে আনার চেষ্টা করি বা বলি যেটুকু প্রয়োজন হয়। যেমন ধরুন মোগলমারি বলে একটা জায়গা রয়েছে, সেই জায়গাটা খুবই মানে প্রবলেমের মধ্যে রয়েছে, ওই জায়গাটাকে একটু রক্ষণাবেক্ষণ হয়তো করা দরকার। তার থেকেও বড় জিনিস হচ্ছে জাস্ট এক মাস আগের ঘটনা, আমি গেছিলাম সুবলদহ বলে একটা জায়গা রয়েছে যেখানে রাসবিহারী বসুর অরিজিনাল বাড়ি, তো জাস্ট একটা শুধু ফলক রয়েছে যেখানে, এবং সেই ফলকটাও ঘেরা রয়েছে কারণ স্থানীয় লোকজন সেখানে যেন ভুট্টে ইত্যাদি না দিয়ে। এগুলো হয়তো অনেক জায়গায় গেলে খুব খারাপ লাগে যে এই জিনিসগুলো রক্ষণাবেক্ষণ হয়তো খুব প্রয়োজন। আর সবচেয়ে বড় কথা দেখুন, মানে বাংলাতে যে ধরনের মনীষী বা যে ধরনের কাজ বা যে ধরনের বিপ্লব বা রেভলিউশন হয়েছে, সে ধরনের বিপ্লব হয়তো সেইভাবে অন্য কোথাও হয়নি। বাংলা রাজধানী ছিল বা ব্রিটিশদের ক্যাপিটাল ছিল বলে মুভমেন্ট হয়েছে এটা না, বাংলা ধরুন সুভাষচন্দ্র বসুর মতন একজনকে দিয়েছে। এবং খুব একটা ইন্টারেস্টিং, মানে এটা আমার নিজেরও ব্যক্তিগত অভিমত, এটা সেটা হচ্ছে যে ওই বাড়িতে গেলে, মানে আমার কিছুদিন আগে আমি নেতাজি ভবন ভিজিট করেছিলাম, তো ওই বাড়িতে ছবিগুলো দেখার পর শুধু একটা জাস্ট খুব সিম্পল, এটা আমার মানে ব্যক্তিগতভাবে এটা মনে হয় যে আমরা যেটা ভাবতেও পারছি না সেটাই মানুষটা করে দেখিয়েছিল। মানে আমরা চিন্তা ভাবনার মধ্যেও যে বিষয়টা হয়তো আনতে পারবো না, সেই বিষয়টা কিন্তু সুভাষচন্দ্র বসু করে দেখিয়েছিলেন। সেই কারণেই কিন্তু মানুষটা সুভাষচন্দ্র বসু, আর কিছু না। মানে এখানে কোনো প্রতিষ্ঠার ব্যাপার নয়, মানে একটা বৃহত্তর মানুষজন হয়তো চান যে সুভাষচন্দ্র বসু কী হয়েছিল বা এটা প্রতিষ্ঠা করাটা দরকারি। হ্যাঁ ঠিক আছে, একটা মিস্ট্রি রয়েছে, সেটা সলভ হওয়া তো ডেফিনেটলি প্রত্যেকটা মানুষ চান, আমিও চাই। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে ওনার যে আদর্শ, ওনার যে ভাবনা এবং ওনার যে মানে অ্যাক্টিভিটি। সবচেয়ে বড় কথা, মানে আমি কিছুদিন আগে ডিসকভারিতে একটা ডকুমেন্টারি দেখছিলাম, সেটা হচ্ছে সাবমেরিন নিয়ে, এবং সেখানে খুব ট্রেন্ড দুজন সাবমেরিনে চড়ার জন্য একটা রীতিমতো প্রিপারেশন নিয়ে পড়াশুনো করে সেখানে ধরুন জাস্ট একটা ট্রেনিং নিচ্ছে। সেখানে আমার এটা ভাবতে মানে জাস্ট কিছু মানে ভাবনার ক্ষেত্রে আমি এটা ভাবতে পারছি না যে একটা মানুষ সুভাষচন্দ্র বসু, যিনি সমুদ্রের নিচ দিয়ে একটা দেশ থেকে আরেকটা দেশ, একটা যুদ্ধ চলছে ওপরে, তিনি একটা দেশ থেকে আরেকটা দেশ যাচ্ছেন, আমি ভাবতে পারছি না। সেই কাজটা কিন্তু উনি করে দেখিয়েছেন, সবচেয়ে বড় জায়গা এটা আমি আমার ভাবনার থেকে বলি। তো ইচ্ছে আছে একটা কাজ করার পরবর্তী ক্ষেত্রে, সেটা একটু সময় অভাব রয়েছে বা আরও বেশ কিছু জায়গা আমার ব্যক্তিগতভাবে ভিজিট করা দরকার। সেই জায়গাটা ভিজিট করতে পারলে হয়তো সুভাষচন্দ্র বসুকে আমি লিখবো। আর কলকাতা আমার কাছে খুব একটা প্রিয় বিষয়, এর উপর আমার 2-3টে বই রয়েছে আর কি। এটাও ওই ধরনের বলতে পারেন যে কিছু জনের সাথে একটা আলোচনার পরিপ্রেক্ষিতে যে কলকাতার পুরনো বাজারগুলো কী করে গড়ে উঠেছিল, চলো একটু খোঁজ করা যায়। এই খোঁজ করতে করতে হয়তো এই বইটা হয়েছিল আর কি। এইভাবে একটা স্থাপত্যের উপরেও বই রয়েছে আর কি। তো এইভাবে হয়েছে, মানে আমার সমস্ত বইয়ের ক্ষেত্রে তো একটা তার পিছনে ইতিহাস রয়েছে এবং তার সাথে একটা মানে সময়, হোমওয়ার্ক সব কিছু মিলিয়ে নিছি আর কি। ঠিক আছে, তোমাকে যদি প্রশ্ন করি যে তোমার লেখালেখির শুরুটা ঠিক কবে থেকে? কবে থেকে বলতে গেলে মানে ছোট থেকে কি তুমি লেখালেখিটা শুরু করো? কিছু লিখতাম, মানে খুব সত্যি কথা বলতে গেলে প্রথম জীবনে কবিতা খুব প্রিয় ছিল। মানে ওয়েস্টার্ন পোয়েট যারা ছিলেন, মূলত ভিক্টর হুগো থেকে আরম্ভ করে আরও অনেকেরই আর কি লেখা বা শেক্সপিয়ারের সনেট ইত্যাদি, এগুলো পড়তে কিন্তু ভালো লাগতো। বা ছবি আঁকা, পরবর্তী ছবি আঁকা আমার খুব ব্যক্তিগতভাবে ভালো লাগার জায়গা। এবং এই যে তথ্যচিত্র নির্মাণ এবং এটা তো এটা সম্পর্কে যদি একটু কিছু বলো। আচ্ছা, আমি ছবি আঁকার ক্ষেত্রে বলি, মানে আমার যতগুলো কাভার এখনো অবধি, মানে ইভেন আমার আজকে যে বইটা রিলিজ হলো, আমি কাভারের ক্ষেত্রে পুরো দায়িত্বের ম্যাক্সিমাম হয়তো কাভার আর্টিস্টরা করেন, কিন্তু কি ছবি যাবে, কিভাবে যাবে, সেখানে লেখাটা কিভাবে যাবে, পুরোটাই কিন্তু আমি দেখি। আচ্ছা আচ্ছা, মানে এমন ব্যাপারটা নয় যে আমি লেখাটুকু জমা করে দিয়ে ছেড়ে দিলাম, এমনটা নয়। আমার ক্ষেত্রে পুরো কাভার, এখানে যদি নাগা সাধুতে ত্রিশূলটা দেখেন, ত্রিশূলটা কীরকম ত্রিশূল হবে, আচ্ছা, সেই ত্রিশূলটা অবধি কিন্তু আমার ডিজাইন করে দেয় যে এই ত্রিশূলটা এরকমই হবে। নাগা সাধুরা যেটা ব্যবহার করে, ওটা শিবের হাতে যে ত্রিশূল থাকে সেই ধরনের হয়ে যাবে না, বা হঠাৎ করে কোনো একটা জায়গাতে এখন যে ধরনের দেখা যায় যেমন খুশি একটা বানিয়ে দিলাম সেরকম না। ওনাদের হাতে প্রমিনেন্ট যেটা থাকে সেই ধরনের ত্রিশূলই হওয়াটা খুব প্রয়োজনীয়। বা হিমালয়ের ক্ষেত্রে আমরা দু ধরনের যে সংস্কৃতির একটা মেলবন্ধন পাই, সেই মেলবন্ধনটা আপনি কিন্তু কাভারে দেখতে পাবেন। তিব্বতের ক্ষেত্রে লাসা পোতালা প্যালেস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট, এটা ল্যান্ডমার্ক সেই কারণে। আর পিছনে যেটা কাভারে দেওয়া আছে সেটা হচ্ছে কিন্তু আপনার হচ্ছে সেখানকার খুব ইম্পর্টেন্ট একটা কালচার, লোক সংস্কৃতির ক্ষেত্রে, ঠিক আছে, এটাকে ব্যবহার করা হয়েছে। তো এরকম ধরনের প্রত্যেকটা জায়গাতেই, মানে কাভারের ক্ষেত্রে আমি নিজে যেহেতু ছবি আঁকতে ভালোবাসি, বা এখন হয়তো অতটা আঁকা হয়ে ওঠে না, অনেকদিনই ছবি আঁকাটা প্রায় কমে গেছে আর কি, কিন্তু কাভার আঁকার ক্ষেত্রে কিন্তু এটা আমি ব্যবহার করি।
আর বাকি তোমার যদি সংবাদ মাধ্যমে প্রবেশ যদি বলো সেটা ঠিক কোন সময় থেকে? ওইটা অ্যাকচুয়ালি কিছু চ্যালেঞ্জ ছিল, মানে আচ্ছা। মনে হয়েছিল যে সোসাইটির জন্য যদি কলম ধরে কিছু করা যায় আর কি, তো তাতে দেখলাম সাংবাদিকতার থেকে ইন্ডিপেন্ডেন্ট রাইটিং ইজ বেটার আর কি, মানে জাস্ট এইটুকু বলছি। বাকি সংবাদ মাধ্যমে তো ভেতরে অনেকগুলো দিক রয়েছে, সেটা সেই। পরে একটা আলাদাভাবে একদিন এমনি নিশ্চয়ই, এমনি আলোচনা আমি করতেই পারি, সেটা কোনো অসুবিধা নেই আর কি। আর বাকি হেরিটেজের ক্ষেত্রে আমার মনে হয় যে প্রতিটা মানুষেরই এটা দায়িত্ব, মানে আমাদের প্রত্যেকেরই পাড়াতে বা বিভিন্ন জায়গায় আমরা ঘোরার সুবাদে কিন্তু দেখি, কিছু না হলে ফেসবুকে লিখুন, কোনো অসুবিধা নেই, মানুষের কাছে পৌঁছক বিষয়টা, যে এই জিনিসটা মোটামুটি অবহেলিত বা এই বিষয়টা একটু দেখা দরকার। মানে এই ব্যাপারে ব্রিটিশরা কিন্তু খুব সিনসিয়ার ছিল, যদি খুব খেয়াল করে দেখেন, মানে আমাদের অজন্তা এলোরা থেকে আরম্ভ করে ম্যাক্সিমাম খাজুরাহো থেকে আরম্ভ করে আমাদের সমস্ত যে জিনিসগুলো আমরা এখন মোটামুটি এই অবস্থাতে দেখছি, সেগুলো সমস্ত কিন্তু ব্রিটিশরা করে দিয়ে গেছে, এবং নিছক কিন্তু খোঁজার তাগিদেই তারা এই জায়গাগুলোকে আবিষ্কার করেছিল। ওদের কাছে হয়তো আর্টটা খুব ইম্পর্টেন্ট ছিল, আমাদের ক্ষেত্রে যেটা আধ্যাত্মিকতা, ওদের ক্ষেত্রে কিন্তু আর্টটা ইম্পর্টেন্ট ছিল। ওনারা কিন্তু আর্টের অ্যাঙ্গেল থেকে ভেবেই কিন্তু সেই জিনিসটাকে কিন্তু রক্ষণাবেক্ষণ করেছেন, এবং এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই দায়িত্ব যে আমাদের হেরিটেজ মানে আমাদের একটা জাতিকে নির্দিষ্টভাবে ধরুন একটা রিজার্ভ করার একটা বিষয় রয়েছে, যে আমরা আমাদের নিজেদের কালচার সংস্কৃতি যাই বলুন না, পুঁথি সংরক্ষণ করা যেমন খুবই প্রয়োজনীয় একটা কাজ, সেরকম হেরিটেজও খুব প্রয়োজনীয় কাজ। সেটা ছোট হোক বা বড় হোক এমনটা না, অনেকে হয়তো বলেন যে এই জায়গাটা ছোট, এটা এমন কি আছে, এটাকে সার্কিট করলে কি এখান থেকে বিজনেস আসবে বা এখান থেকে কি, এটা বিষয় না, জিনিসটাকে বাঁচিয়ে রাখা দরকার যেভাবে হোক, সেটা খুব প্রয়োজনীয়, খুব ইম্পর্ট্যান্ট একটা ফেজ আর কি, এটুকু। অসাধারণ বক্তব্য শুনলাম। আমি 6:10 থেকে 7:50 পর্যন্ত এখানে বসে বসে বইগুলো ডিসপ্লে করা আছে সব দেখছিলাম। তো এই প্রত্যেকটা বইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট যেভাবে আপনি ব্যাখ্যা করলেন, তাতে করে খুব সুন্দর লাগলো। বইগুলো মানে এর মধ্যে তো পড়া সম্ভব নয়, উল্টো পাল্টে কাজে দেখেছি, মানে প্রত্যেকটা বইয়ের বিষয় সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া হলো, একটা ঋদ্ধ হলো, জানতে পারলাম আমরা। আরও কিছুক্ষণ থাকতে পারলে, আরও আপনার কথা শুনতে পারলে আমার আরও খুব ভালো লাগতো, কিন্তু আনফর্চুনেটলি আমি মানে অন্য কাজ আছে বলে চলে যেতে। আচ্ছা, যেটুকু শুনলাম সেটুকু। থ্যাংক ইউ। আগে যদি আসতেন। আমি দেখুন, মানে আমি স্নেহাশিস দাকে বলেইছিলাম, মানে আমার মানে বইগুলো শুধু না, মানে আমার যদি মনে হয়, মানে ধরুন আমি হিমালয়টা নিয়েই হয়তো আমি একটা এপিসোড পুরোপুরি ধরুন আমি বলতে পারতাম, মানে আমার সাথে কথা হয়েছিল যেটা, মানে আমি মানে বিষয়টা হচ্ছে কি, মানে আমি ঘুরে বেড়াতে ভালোবাসি, মানে এখন আমার এই মুহূর্তে যেটা মানে খুব মানে প্রিলিমিনারি যেটা আমার নিজের চিন্তা ভাবনা বা ভিশন যদি বলেন, সেটা হচ্ছে যে আমি মানে ভারতকে আর একটু কাছ থেকে জানতে চাই, আরও কাছ থেকে, যেটা স্বামীজির একটা বিষয় ছিল না, যে ভারতকে জানাটা খুব প্রয়োজনীয়, এবং তার জন্য কিন্তু ঘুরতে হবে, কালচার দেখতে হবে, সে এলাকার মানুষের সাথে মিশতে হবে। মানে একটা বড় অংশের মানুষজন হয়তো সেখানকার খুব ইম্পর্টেন্ট জায়গাটুকু দেখে বাড়ি চলে আসে। আমি খুব আমার লাস্ট ইয়ারের একটা দার্জিলিংয়ের এক্সপিরিয়েন্স বলছি। আমি ওখানকার লোকাল একটি ছেলেকে বললাম, আমার একদিনের জন্য গাড়িটা লাগবে ভাই, আমি কিন্তু তুমি যে যে জায়গাগুলো দেখাও আমি সেই জায়গাগুলো দেখবো না, তুমি সকালে আমার সাথে বেরোবে, তোমার যা একদিনের ফেয়ার হয় সেটা আমি পে করবো তোমাকে, কিন্তু আমি যেখানে যেখানে যাবো সেখানে। তো প্রথম আমি বললাম আমি নিবেদিতার বাড়ি রায়ভিলাটা নতুন করে রিকনস্ট্রাক্ট হয়েছে, ওটা আমি একটু দেখবো। সে প্রথমে বললো না ওটা বন্ধ ইত্যাদি, মেনটেন্যান্সের কাজ চলছে, তারপর যথারীতি কিন্তু সব খোলা। এবার বিষয়টা হচ্ছে তাদের ওখানে কিন্তু একটা প্যাকেজ সেট আপ বানানো থাকে, এটা সব জায়গায়, যে কোনো জায়গায় আপনি যখন বেড়াতে যাবেন, এবং সেখানে আমাদেরও হয়তো সবসময় সম্ভব হয় না, এটাও হয়তো আমি বলছি বলে ব্যাপারটা এরকম না, কিন্তু এটা একটা খুব সত্যি কথা, কোনো একটা জায়গায় যাওয়ার আগে এখন তো অনেক ইজি হয়ে গেছে, মানে আজ থেকে 15 বছর আগে বা আপনারা ধরুন যখন হয়তো ঘোরা শুরু করেছেন, তখন হয়তো আপনাকে একটা লাইব্রেরিতে গিয়ে একটা বই খুঁজতে হতো, যে এলাকাটা ঘুরতে যাওয়ার দুটো পাল্টা উল্টে দেখি। এখন কিন্তু আমাদের হাতে অপশান আছে, প্রচুর অপশান আছে। হয়তো 10টা ইনফরমেশনের সবগুলো ঠিক নয়, আমি এটাও বলছি, হয়তো 10টার মধ্যে সবগুলো ঠিক নয়, কিন্তু কিছু তো ঠিক, ফিল্টার করার তো ক্ষমতা আছে আমাদের, তার মধ্যে থেকে ফিল্টার করে যে না এই জায়গাটা যদি একটু গিয়ে দেখে আসা যায়, এই জায়গাটা নতুন কিছু ফ্লেভার যদি থাকে, বা এই জায়গাটার মধ্যে কি অবস্থায় রয়েছে একটু গিয়ে দেখা যায়, এইটা আর মানে ঘোরার ক্ষেত্রে এটা মনে হয়। পদ্মেহুম, হ্যাঁ, এই এইটা বইটার উপর যদি তুমি কিছু বলো। আচ্ছা, এইটা অ্যাকচুয়ালি একটা মন্ত্র। আচ্ছা, পরে দেখা সাজেশন দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনি যেহেতু ঘুরে ঘুরে বেড়ান এবং আপনি একদম পুরো যাকে বলা হয় এমপিরিক্যাল সার্ভে আপনি সেইটা করেন, ওই জন্য খুব ভালো হয় বাংলার পশ্চিমবাংলার বিভিন্ন যে উপজাতিগুলো আছে না, এইগুলোর ওপর যদি কিছু লিখতে পারে, উপজাতি বা জনজাতিটা ইচ্ছে আছে, হ্যাঁ উপজাতি সম্পর্কে কিন্তু সাধারণ মানুষের খুব একটা আইডিয়া নেই, না ওর ওপর লিখতে পারে। ট্রাইবেলদের উপরে ব্রিটিশরা কিছু কাজ করেছে এবং হ্যাঁ অ্যান্থ্রোপোলজিক্যাল কাজ হয়েছে, বা পরবর্তীকালে অনেকেই ভেঙে ভেঙে বই করেছে, যেমন ধরুন মানে বেসিক্যালি নর্থ ইস্টটা খুব ইম্পর্টেন্ট, বা যদি আন্দামানে যান, আন্দামান খুব ইম্পর্টেন্ট জায়গা, কিছু পাহাড়ি এলাকাতে রয়েছে। এবার একটা মূল
সমস্যা কি জানেন তো, যেমন ধরুন আপনি যদি নর্থ ইস্টে যান, ওদের ভাষাটা হচ্ছে বাংলা, কিন্তু ওরা বাঙালি নয়। এইটা আমরা কিন্তু গুলিয়ে ফেলি যে বাংলা বলছে মানে ও তাহলে বোধহয় বাঙালি, এটা কিন্তু নয়। ওরা বাংলাটা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ হিসেবে হয়তো বলে, কিন্তু ওদের একটা মূল মানে মনের ভাব প্রকাশ করার জায়গার ল্যাঙ্গুয়েজ কিন্তু ওদের আলাদা। ওরা বাংলাটা বলে, যেহেতু ওটা কিছুটা অংশ হয়তো বাংলাদেশের এক্সটেন্ডেড পার্ট, পরবর্তীকালে স্বাধীন হয়েছে, বা ওই এলাকার মানুষজন একটা এভারেজ বাঙালি ছিল, তারা এটাকে সহজ মাধ্যম হিসেবে ধরেছে, এইটা একটা বিষয়। কমিউনিকেট করাটা খুব একটু অসুবিধার হয়, কারণ ওদের নিজস্ব যে মানে আপনি ধরুন মাঝে যদি ইন্টারপ্রেটার না রাখেন, এটা একটু অসুবিধার বিষয়। এই জন্য মানে তাও যেটুকু হয়তো কিছু জায়গায় গেছি আমি চেষ্টা করি। হ্যাঁ, মানে প্রত্যন্ত এলাকার ধরুন ঘুরি। আমি আগের বছর কাশ্মীর গেছিলাম, পেহেলগাঁও অ্যাটাকের আগে আমি জাস্ট ওই এলাকাগুলো ক্রস করেছি, জাস্ট মানে হয়তো আপনার ওই রামবানে ধস নেমেছে তার আগে আমি জায়গাটা ক্রস করেছি। তো এলাকার মানুষজন ধরুন কি হয়, কেউ হয়তো পশমিনা বুনে যেটুকু টাকা পয়সা পেলো সেটুকু আর কি। এবার ওদের কিছু জিনিস হচ্ছে কি, ওরা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ বা আমাদের যে ভাষা, ওই কমিউনিকেশনটা তো ওরা যেতে চায় না। ওদের হচ্ছে যেটুকু হয়তো শাল বিক্রি করার জন্য যেটুকু হয়তো বলা দরকার, ওরা ওইটুকু জানে। মানে এটা আমি কথা বলে দেখেছি। মানে এই জিনিসগুলো না, মানে বিষয়টা কি বললাম তো, মানে ব্রিটিশদের কিছু কিছু জায়গাতে যেটা সুবিধা ছিল, ওরা খুব ডিসিপ্লিন ছিল, তো ওরা চেষ্টা করেছিল খুব সিরিয়াস লোকদেরকে নিয়ে কাজটা করতে। এবার পরবর্তী ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হয়তো আপনাকে বলছি, হয়নি হয়তো নয়, হয়তো একাডেমিক ওয়েতে হয়েছে, হয়তো বই আছে, কোনো না কোনো ইউনিভার্সিটি হয়তো রিসার্চ পেপার হিসেবে পাবলিশ করেছে, কিন্তু পাবলিক ডোমেনে দেওয়ার জন্য যেটা দরকার বা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য যেটা দরকার, সবার আগে তো মানুষের কাছে পৌঁছানো যে কোনো জিনিস। আজকে আমি ধরুন 100 বই লিখে ফেলেছি, কিন্তু বইগুলো মানুষের কাছে পৌঁছয় না, তাহলে তো আমার বইগুলোর কোনো দাম নেই দিনের শেষে। মানুষের কাছে তো পৌঁছতে হবে সবার আগে, একটা তো মাধ্যম। আজকে ফেসবুক এত মানুষজনের কাছে অ্যাক্টিভ, তার কারণ হচ্ছে কোনো না কোনো ইনফরমেশন, কোনো না কোনো ভিউজ, কোনো না কোনো মতামত সে কিন্তু নির্দ্বিধায় দিয়ে দিতে পারছে, পৌঁছচ্ছে মানুষের কাছে। পৌঁছানোটা খুব ইম্পর্টেন্ট একটা সেক্টর। ঠিক আছে, আপনাকে আজকে ভালো থাকবেন, প্রণাম নেবেন। আজকে অসাধারণ বক্তব্য শুনলাম সাহিত্যিক ও সাংবাদিক শ্রী অনিরুদ্ধ সরকারের কাছে। আজকের অনুষ্ঠানটি শেষ করছি রবীন্দ্রনাথ ঠাকুরের করি ও কোমল কাব্যগ্রন্থের কবিতা প্রাণ। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়। মানবের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গীত, যদি করচিতে পারি অমরালয়। তা যদি না পারি তবে বাঁচি যতকাল, তোমাদেরই মাঝখানে লোভী যেন ঠাই। তোমরা তুলিবে বলে সকাল বিকাল, নব নব সঙ্গীতের কুসুম ফুটাই। হাসি মুখে নিও ফুল তারপরে খায়, ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়। আজকের মতো এইটুকুই। চর্চা নববর্ষ বই উৎসবে আপনারা যারা উপস্থিত ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, স্নেহাশিসদার জন্য একবার জোরে হাততালি। একদম।